পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতির হাতছানিতে আমরা রোমিং বার্ডসরা আবার হলাম ঘরছাড়া। তবে এবারে প্রকৃতিকে উপভোগ করতে আমরা কোথায় চলেছি সেটা জানতে গেলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলুন বন্ধুরা, এবারে শুরু করা যাক। ওয়েলকাম টু চেমটাবুড়ু। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো একটা লম্বা বিরতির পর কিন্তু একে একে অনেক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং আগামী দিনেও আরও অনেক ভিডিও কিন্তু আপনাদের জন্য আসবে। তো নিমপিট, কৈখালি, শান্তিনিকেতনের পর কিন্তু এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব পুরুলিয়া। শীতকালীন পুরুলিয়া কিন্তু আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো এই দ্বিতীয়বার পুরুলিয়া যাওয়ার কারণ হলো পলাশময় পুরুলিয়াকে এক্সপ্লোর করা। হ্যাঁ, বসন্তের এই সময়টায় কিন্তু রক্তিম লাল, আগুন লাল বা হলুদ বিভিন্ন ধরনের পলাশ ফুল কিন্তু গোটা পুরুলিয়াকে রাঙিয়ে তোলে। তবে আমরা কিন্তু তথাকথিত পুরুলিয়া ট্যুর এবার করব না। এবার আমরা পলাশময় পুরুলিয়াকে একটু অন্য রকমভাবে এক্সপ্লোর করব। তবে কিভাবে করব সেটা এখনই কিন্তু আপনাদেরকে বলবো না, যেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো আমরা এখন আমাদের বাগুইআটির বাড়ি থেকে বেরিয়ে যাব হচ্ছে হাওড়া স্টেশন, কারণ সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে আজ রাত 11:35 18011 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো চলুন এখন আগে হাওড়া স্টেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশন। সময় এখন রাত 10:20। রাত 11:35 কিন্তু আমাদের ট্রেন রয়েছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। পুরুলিয়া ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে ভালো ট্রেন হলো এটি, কারণ এই ট্রেনটি আপনাদের একদম সকাল 6:25 6:30 নাগাদ কিন্তু পৌঁছে দেবে পুরুলিয়া জাংশন। তারপর আপনারা গোটা দিন পেয়ে যাবেন পুরুলিয়া ঘোরার জন্য। আর পুরুলিয়া ঘুরতে গেলে কিন্তু অযোধ্যা সার্কিট বা অযোধ্যা পাহাড় ঘুরতে যান না এরকম মানুষ খুব কমই আছেন। তো পুরুলিয়া প্ল্যান করলে যদি আপনারা আগে অযোধ্যা সার্কিটে ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনটাতেই পুরুলিয়া জাংশনে না নেমে তার 3টে স্টেশন পরে বরাভূম স্টেশনে নামতে পারেন। কারণ বরাভূম স্টেশন থেকে কিন্তু অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্সটা খুবই কম, মাত্র 40 থেকে 42 কিলোমিটার। আর যদি আপনারা রাতের ট্রেনে ট্রাভেল করতে না চান, তাহলে কিন্তু সকালবেলা 6:30 সাঁতরাগাছি থেকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, সেই ট্রেনটাতে আপনারা পুরুলিয়া জাংশন পৌঁছতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরুলিয়া পৌঁছবেন হচ্ছে সকাল 12:05 নাগাদ। আর এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আপনাদেরকে বরাভূম স্টেশনে পৌঁছে দেবে সকাল 7:10 নাগাদ। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন 18011 আপ হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, যেটি রাত 11:35 হাওড়া থেকে ছেড়ে কাল সকাল 7:10 পৌঁছবে হচ্ছে বরাভূম স্টেশন। হাওড়া থেকে বরাভূম পর্যন্ত এই ট্রেন মোট 355 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর তার মাঝে 25টি স্টেশনে দাঁড়াবে। আর এই হলো আমাদের কোচ S2 অর্থাৎ স্লিপার ক্লাস। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 70 আর 72 অর্থাৎ আপার আর সাইড আপার। তো হাওড়া থেকে বরাভূম পর্যন্ত এই ট্রেনের স্লিপারের ভাড়া হচ্ছে 230 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 620 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 880 টাকা। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে স্টার্ট করলো। আর তার সাথে সাথে আপনাদের সকলকে নিয়ে আমাদেরও কিন্তু পুরুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। তো চলুন, আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, ট্রেন কিন্তু এসে পৌঁছলো পুরুলিয়া জাংশন। মোটামুটি 20-25 মিনিট লেট ছিল। ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখানেই নেমে গেলেন, মানে ট্রেন কিন্তু প্রায় 90% বলা যায় খালিই হয়ে গেল। সবাই কিন্তু এই বসন্তের সময় পলাশের পুরুলিয়া দেখার জন্য একদম পুরুলিয়াতে ভিড় করে এসছেন। তো বরাভূম স্টেশনে নামলে সেখান থেকে অযোধ্যা পাহাড়টা কাছাকাছি হয় ঠিকই, কিন্তু সেখান থেকে আপনারা অটোর অপশানটা পাবেন। কিন্তু যারা অটো রিজার্ভ করে ঘুরতে চান না, যারা চান যে গাড়ি রিজার্ভ করে যেতে চাইবেন, তাদের জন্য কিন্তু আমি বলবো আপনারা এই পুরুলিয়া জাংশনে নামলেই ভালো হবে, কারণ এখান থেকে আপনারা গাড়ির অপশানটা বেশি পাবেন। বরাভূম স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন রিজার্ভ করে, সারাদিনের জন্য অযোধ্যা পাহাড়ের সমস্ত জায়গাগুলো ঘুরতে পারবেন। আর অটোর বদলে যদি আপনারা গাড়ি করে ঘুরতে চান, তাহলে আপনারা এই পুরুলিয়া জাংশনে নামলে কিন্তু আপনাদেরকে গাড়ির অপশানটা অনেক বেশি পাবেন। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু বরাভূম স্টেশন। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট ছিল। আমরা এখন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা ওই পাশে মানে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনের বাইরের দিকে বেরোবো।
1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু অনেক গাড়ি এবং অটো রয়েছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অনেক অটো এবং গাড়ি রয়েছে। তবে আমরা দেখি, আমরা কিন্তু কোনো কিছু রিজার্ভ করব না, আমরা এখান থেকে কীভাবে মানে লোকাল ট্রান্সপোর্টে কীভাবে যাওয়া যায় সেটাই আমরা দেখছি। মোটামুটি এখান থেকে ট্রেকার রয়েছে, লোকাল বাস রয়েছে। এখন বড়াভূম স্টেশন থেকে যাব হচ্ছে বাঘমুন্ডি পঞ্চায়েত অফিস, কারণ ওইখানে কিন্তু আমাদের আজকে থাকার জন্য আমরা হোমস্টে বুক করেছি। ঠিক আছে, তো সেটা কোন হোমস্টে সবই আপনাদেরকে পরে ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি। বড়াভূম স্টেশন থেকে আমরা অটোতে চলে এলাম হচ্ছে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের কাছে। ওই মোটামুটি প্রায় 27 থেকে 28 কিলোমিটার রাস্তা, সময় লাগলো মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট মতো, আর ভাড়া নিলে হচ্ছে আমাদের মাথাপিছু 40 টাকা করে। এই যে পেছনেই হচ্ছে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের অফিস, আর ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের হোমস্টে, যেটার নাম ছৌবুড়ু হোমস্টে। আস্তে না আস্তে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লুচি, তরকারি, এটা হচ্ছে জিলিপি আর ডিম সেদ্ধ। এই ছৌবুড়ু হোমস্টে সম্পর্কে ডেডিকেটেড ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। যারা এখনও ভিডিওটা দেখে উঠতে পারেননি, ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তাই নতুন করে আর এই হোমস্টে নিয়ে বিশেষ কিছু বললাম না। এদিন দুপুরে লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, অমলেট, স্যালাড, আলু পটলের তরকারি, মাছ এবং চাটনি ও পাঁপড়। এদিন সন্ধেবেলা কফি এবং চিকেন পকোড়ার সাথে আমরা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য চুটি উপভোগ করেছিলাম। আমাদের হোমস্টে থেকেই অবশ্য সেটি অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, তবে তার জন্য আমাদের মাথাপিছু 300 টাকা করে অতিরিক্ত পে করতে হয়েছিল। ভিডিওয়ে রইল সেই ছৌ নাচের বিশেষ কিছু ঝলক। Oh
এদিন আমাদের রাতের ডিনারের মেনু ছিল রুটি, আলু ভাজা, চিকেন কষা, স্যালাড এবং মিষ্টি। তবে আপনারা চাইলে রুটির জায়গায় ভাতও নিতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, বাঘমুন্ডিতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ কিন্তু একেবারে সকাল সকাল, এখন সময় সকাল 7:05। আমরা আমাদের হোমস্টে থেকে টোটো নিয়ে এখন বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি অযোধ্যা পাহাড় তথা পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পয়েন্ট চেমটাবুরু পাহাড়ে ট্রেক করতে। চেমটাবুরু পাহাড়ে কিন্তু ট্রেক করার জন্য দুটো স্টার্টিং পয়েন্ট আছে। একটা হলো উত্তর দিকের মরুভাষা ড্যাম, আর আরেকটা হলো এই দক্ষিণ পূর্ব দিকের খয়রাবেড়া ড্যাম। এখান থেকে দূরত্ব মোটামুটি 17-18 কিলোমিটার, সময় লাগবে ওই 45 থেকে 50 মিনিট মতো। দুপাশে পলাশে ঢাকা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করেই সামনে দেখতে পেলাম আমাদের এবারের পুরুলিয়া ভ্রমণের প্রধান আকর্ষণ চেমটাবুরু পাহাড়, যার আকর্ষণে এই দ্বিতীয়বার আমাদের পুরুলিয়ায় ছুটে আসা। আর এই হলো পুরুলিয়ার সেই বিখ্যাত খয়রাবেড়া ড্যাম, যার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অতুলনীয়। তো বন্ধুরা, চলে এসছে কিন্তু এখন খয়রাবেড়া ড্যামের কাছে, আর পেছনে এই হলো চেমটাবুরু পাহাড়। তো আমরা এখন এই পাহাড়েই ট্রেক করব। আর এই যে এখানকার লোকাল গাইড দাদা, আপনার নাম? আমার নাম কাশীনাথ কুমার। আচ্ছা, এই দাদার সাথেই কিন্তু এখন আমরা এই ট্রেক করব। আপনারা এখানে ট্রেক করতে আসলে কিন্তু লোকাল গাইড ছাড়া উঠবেন না, কেন জঙ্গলের রাস্তা তো চিনতে পারবেন না, আর এখানে কিন্তু কোনো জিপিএস কাজ করবে না। তো এই দাদার সাথে কিন্তু আমরা এখন শুরু করব। কোন দিক দিয়ে যাবো? এই সোজা যাবো। এই সোজা এখান দিয়ে কিন্তু আমরা এখন পাহাড়ে ট্রেক করা শুরু করছি। কি মনে হচ্ছে, পারবে? পারবো, চেষ্টা করি, চলো। হ্যাঁ, চেষ্টা করি, দেখা যাক না কতটা যাওয়া যেতে পারে। দেখি, এখান দিয়ে কিন্তু শুরু হলো আমাদের পাহাড়ে ওঠা। এই রকম জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু আমাদের ধীরে ধীরে উঠতে হবে একদম অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পয়েন্ট চেমটাবুরুতে। রাস্তাটা যে বেশ খাড়াই সেটা কিন্তু একদম স্টার্টিং থেকেই বুঝতে পারছি। মানে বেশি দূর আমরা আসিনি, ওই নিচে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে জাস্ট একটুখানি উঠে এলাম, এই মিনিট 10 মতো। তাতে কিন্তু বুঝতে পারছি যে রাস্তা বেশ খাড়াই আছে, সুতরাং একটু শারীরিক কষ্টটা হবে, তবে ধীরে ধীরে সময় নিয়ে উঠলে কিন্তু ওঠা যাবে। আসলে মরুভাষা ড্যামের ওখান দিয়ে যদি এই পাহাড়ে ওঠা হয়, রাস্তাটা তুলনামূলক কম স্টিপ, মানে খাড়া একটু কম, সেখান দিয়ে দূরত্বটা 3 কিলোমিটার। আর এই খয়রাবেড়া ড্যাম থেকে দূরত্বটা 2 কিলোমিটার, কিন্তু রাস্তাটা একটু বেশি স্টিপ। তো আমরা চেষ্টা করছি যতটা কম পরিশ্রম করে, কম কথা বলে ধীরে ধীরে আমরা ওপরের দিকে ওঠার চেষ্টা করছি। আর আমাদের এই গাইড দাদা হাতে কিন্তু একটা ছোট্ট অস্ত্র মতো নিয়ে রেখেছেন। আসলে পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে উঠতে গেলে কিন্তু হাতে একটা অস্ত্র থাকা জরুরি, কারণ জঙ্গলের রাস্তায় অনেক রকম জীবজন্তু থাকে, কখন কে বেরিয়ে আসবে, কখন কোথায় কি হয়ে যাবে, তার জন্য জাস্ট একটা সেফটি আর কি। সেই জন্যই কিন্তু একটা ছোট অস্ত্র রাখা। এটা জঙ্গল পলাশ। আচ্ছা, উঠতে উঠতে একটু জল খেয়ে নিলাম। আমরা সাথে কিন্তু 3 লিটার জল এনেছি, মানে 2 লিটার হচ্ছে ওআরএসের জল আর 1 লিটার হলো নর্মাল জল। ওআরএসের জলটা কিন্তু সাথে রাখা খুব জরুরি, তার কারণ হচ্ছে শরীরকে এই গরমের কষ্ট থেকে, শরীরকে ডিহাইড্রেশন হওয়ার থেকে বাঁচাবে এবং সাথে আপনাদের এনার্জিও দেবে। এখন অনেক পথ বাকি। ওই যে দূরে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, ওর পেছন দিকে কিন্তু আমরা উঠবো। তো চলুন আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক, চলো।
কি সবুজ হয়ে যাবে পরে? এটা ধীরে ধীরে সবুজ হয়ে যাবে। এটা কুসুম পাতা, এটা কুসুম পাতা, সেই পাতাগুলো সব ঝরে যায়, তারপর এবার নতুন পাতা গজায়, গজার পরে এবার লাল বর্ণ একদম দেখতে যেমন ফুলের মতো দেখতে, কিন্তু হেভি, দূর থেকে বলবে যে ফুল গাছ। আবার এটা ধীরে 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 সবুজ হয়ে যাবে। ওই যে দেখাচ্ছে সবুজ বল নেই, না আমাদের ওখানে নেই এসব গাছ। কেমন লাগছে এক্সপিরিয়েন্স কেমন? ভালো, পারবে একটু তো? বসে নিয়েছি, রেস্ট নিয়ে নিয়ে আবার যাব। না তাড়াহুড়োর তো কিছু নেই, ধীরে সুস্থে যাওয়াই যাবে, রেস্ট নিয়ে নিয়ে একটু গেলে পারেই হবে। আবার তোমার এখান থেকে ওইখানে একটা বট গাছ আছে, বট গাছ থেকে দাঁড়িয়ে যাবো, যাওয়ার পরে তোমার ওইখান থেকে আরো ওটা নর্মাল রাস্তা, ফির আপ নর্মাল রাস্তা, ফির আপ নর্মাল রাস্তা। আমাদের টোটো ড্রাইভার দাদাও চলে এসেছে আমাদের সাথে সাথে। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, উঠে এখানে একটা বট গাছ রয়েছে, এটা কিন্তু মানে দিক নির্দেশের জন্য। এই বট গাছের এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে আছে, একটা এইদিকে একটা এইদিকে। আমরা কি এদিকে যাব? আচ্ছা, এদিক দিয়ে। এটা মোটামুটি কতটা এলাম নিচ থেকে? পরে 20 মিনিট, আচ্ছা, 20 মিনিট হাঁটলাম। তুমি এরকম কবার উঠেছো পাহাড়ে? আমি অনেকবার লোককে নিয়ে উঠেছি, প্রায় কি বলবো, বলার কথা নেই। তোমার দুর্গা পূজা থেকে শুরু করে যখনই পাই তখনই নিয়ে আসি। আমার হচ্ছে কাশীনাথ কুমার, আমি খয়রাপাড়াতেই থাকি। হচ্ছে 9382301323। শুনতেই পেলেন, দাদা কিন্তু এই খয়রাপাড়াতেই থাকেন। দাদার নাম্বারটাও দাদা বলে দিলেন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনও চেমটাপুরুতে ট্রেক করতে আসেন তাহলে কিন্তু এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। অযোধ্যা পাহাড় তথা পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাপুরু, আমরা কিন্তু ওই পাহাড়ের মাথায় যাওয়ার চেষ্টা করছি। বটগাছের ওখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি, এই রাস্তাটা কিন্তু অতটাও স্টিপ নয়। মানে প্রথম থেকে ওই শুরু করে বটগাছ অবধি আসতে যেরকম রাস্তাটা খাড়াই ছিল, এখানে রাস্তাটা কিন্তু অতটাও খাড়াই নয়। তো দাদা এখন কিন্তু একটা গাছের ডাল কেটে দিচ্ছে। ধরো, লাঠি ধরেছে। আমি ধরবো কেন? চলো আস্তে আস্তে ওঠো লাঠি ধরে। কেমন লাগছে বলো? খুব ভালো। 1 ঘন্টা চলার পর আমরা এই জায়গাটা একটু এসে উঠলাম। এখানে কিন্তু একটু বসে একটু ছাওয়া রয়েছে, তাই এখানটা আমরা একটু বসলাম, একটু জল টল খেয়ে নিচ্ছি। আর এইখান থেকে দেখুন, এটা কিন্তু হচ্ছে চেমটাপুরু রেঞ্জ। দেখুন ওই দূরে সব পাহাড় দেখা যাচ্ছে, ওই নিচে দেখুন খয়রাবেড়া ড্যামের জল দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ের ওপরে ওইখানে যাব। এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। তো চেমটাপুরু ট্রেক করছি আমরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র আপনাদেরই জন্য, কারণ আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা সম্পূর্ণভাবে একটা অন্য রকম রুটে এবারে পুরুলিয়াকে এক্সপ্লোর করছি। একদম মানে প্রচণ্ড কষ্ট, শুধু কষ্টটা করছে আপনাদের জন্য। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, যে তাহলে কী হবে, আমাদের কষ্টটা সার্থক হবে, আর কিছুই না। কিছুক্ষণ প্লেন রাস্তার পর আবার খাড়াই রাস্তা কিন্তু শুরু হলো। আর নিচে দেখুন প্রচুর শুকনো পাতা পড়ে আছে, মাঝে মাঝে কিন্তু একটু ঝোপ জঙ্গল রয়েছে। সেই জন্য কিন্তু অবশ্যই সানগ্লাসটা পরাটা জরুরি। মানে সানগ্লাস যেমন আপনাদেরকে, বাবা এই জায়গাটা দিয়ে আচ্ছা, সানগ্লাস যেরকম আপনাদের রোদের তেজ থেকে বাঁচাবে চোখকে, তেমনই কিন্তু এই ঝোপঝাড় থেকে চোখে ছড়ে যাওয়া থেকে কিন্তু সানগ্লাসটা আপনাদেরকে প্রোটেক্ট করবে। আলো ছায়ার মাঝখান দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে চেমটাপুরুর দিকে এগিয়ে চলেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই অন্যরকম পুরুলিয়ার ট্রিপ করছি আমরা। এই যে ক্লিপটা দেখছেন, এর ঠিক ওপরেই কিন্তু রয়েছে চেমটাপুরু, অর্থাৎ আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। কিন্তু এখান দিয়ে তো ওঠাটা একদমই ইম্পসিবল।
কারণ প্রচণ্ড স্টিপ। তো এইখানের যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে ওই পাহাড়ের ওপরে উঠব। চেষ্টা করছি ওপরে ওঠার, অনেকটাই চলে এসেছি, সময় আমরা প্রায় 1.5 ঘন্টা মতো চলে এসেছি। আর কিছুক্ষণ বাকি আছে, মানে ওই পাহাড়ের ওপরেই উঠবো, কিন্তু ওই একটু ঘুরে যেতে হবে। কি যাবে তো? এত কষ্ট করে এত দূর চলে এসেছি, তাহলে আর এইটুকু উঠতে অবশ্যই পারবো, বাট এই রাস্তাটা দিয়ে একদমই না, এটা প্রচণ্ড স্টিপ, তো ঘুরে যাব। বেশ টাফ আছে কিন্তু রাস্তা। এই যে রত্না কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, সাবধানে উঠবে। এখান দিয়ে এখন উঠবো, তো তাই ভিডিওটা এখন একটু বন্ধ করছি, আবার কিছুক্ষণ পরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই দেখুন, এবার এই ক্লিফটা দিয়ে কিন্তু ওপরে স্কেল করবো, মানে ওপরে চড়বো। অনেকটা স্কেল করে কিন্তু এলাম, মানে এখন হামাগুড়ি দিয়ে আসতে হচ্ছে, কেননা এরকম অভ্যাস নেই। তো আবার এরকম আরও ওপরে, অনেকটা ওপরে উঠতে হবে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু উঠতে এখান দিয়ে, একদম মানে বুঝতেই পারছেন নিচটা থেকে এখানে কিন্তু আর কোনো মানে ধাপিও নেই, কোনো পাথরও সেরকম নেই যে মানে পা ফেলে ওঠা যাবে। পুরোটাই কিন্তু মানে একদম প্রায় 60 to 70 ডিগ্রি ক্লাইম্ব করে উঠতে হচ্ছে ওপরে। এবং এই আশপাশে যত ওপরে উঠলাম, নিচে কিন্তু এতক্ষণ ঘন জঙ্গল ছিল, কিন্তু ওপরে ওঠার পরে কিন্তু আশপাশটা একদম ফাঁকা হয়ে গেল, এবং রোদের তেজটা এখন বেলা 10টা বাজে ভালোই বুঝতে পারছি। কিন্তু ওপরে যত উঠে এলাম না, ওপরে প্রাকৃতিক পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে। আর শুধু তাই নয়, তার সাথে সাথে একটা দারুণ মিঠেল হাওয়া দিচ্ছে বলা যায়। এই হাওয়াটাতে হ্যাঁ কষ্টটা কিন্তু খুব একটা বেশি মনে হচ্ছে না, কেন এতক্ষণ উঠে এলাম, অনেকটা কষ্ট হলো, ঘামও ঝরলো, কিন্তু এই জায়গাটায় উঠে আসার পরে এতটাই ফাঁকা হয়ে গেল এবং এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে না, এই হাওয়াটাতে কিন্তু কষ্টটা খুব একটা বেশি লাগছে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু টুপি, সানগ্লাস এটা নিয়ে আসবেন, কেননা এই রোদ থেকে বাঁচতে গেলে কিন্তু এটা জরুরি। আর তার সাথে অবশ্যই কিন্তু ফুল স্লিভ মানে ফুল হাতা কিছু পরে আসবেন, তার কারণ হচ্ছে আশেপাশে, কেননা রোদের থেকে তো আপনাদের গা পুড়ে যাবেই, তার সাথে হচ্ছে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে, তো কোথাও যদি গায়ে কিছু লেগে গেলে কেটে যেতে পারে, তার জন্য ফুল স্লিভ, ফুল প্যান্ট, ভালো রকম জুতো পরে আসবেন। তার কারণ কিন্তু যদি জুতোয় ভালো গ্রিপ না থাকে, তাহলে কিন্তু এই সব জায়গায় উঠতে গেলে কিন্তু বেশ মানে স্কিড করে যাওয়ার বা স্লিপ হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। এবং মাঝে মাঝে আমরা যেরকম জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম, সেখানে প্রবলেমটা হচ্ছিলো কি মাঝে মাঝে কিন্তু পা স্লিপ হয়ে যাচ্ছিলো। তো যদি ভালো গ্রিপ না থাকে না জুতোয়, তাহলে কিন্তু স্লিপ হয়ে গেলে আপনাদেরই বিপদ। ওই দেখুন আপনাদের প্রিয় রোমিং বার্ডসের রত্না, লাঠি ছাড়াই কিন্তু রত্না একা একাই অতটা উপরে উঠে গেছে। আমি ভিডিও করছিলাম বলে একটু দেরি হয়ে গেল, আমি পেছনে পেছনে উঠছি। হাওয়াটা উড়িয়ে নিয়ে চলে যাবে। আশেপাশে আর কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, একদম নিস্তব্ধ, পাহাড়ের একদম মাথায় চলে এসেছি আমরা। আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর এরিয়াল ভিউটা একবার শুধু আপনারা এনজয় করুন। কিন্তু কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে মনে হচ্ছে একটা অন্য জগতে যেন চলে এসেছি।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পয়েন্ট চেমটাবুরুতে, অযোধ্যা পাহাড় বা পুরুলিয়ার সর্বোচ্চ পয়েন্ট। 1 ঘন্টা 40 মিনিট মতো আমাদের সময় লাগলো, আর ফাইনালি উই আর হিয়ার। তো আমরা কিন্তু পেরেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটা কষ্ট করে এসছি, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, এর থেকে খুশি আর কিছু হতে পারে না। অনেক জায়গায় ট্রেক করেছি আমি, গত বছরে সেপ্টেম্বর মাসে গেছিলাম হচ্ছে আপনাদের ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে। সেটা কিন্তু 10 কিলোমিটারের ট্রেক ছিল, বর্ষার সময় ক্লাউডি ওয়েদারে বৃষ্টিতে ভিজে ভিজে সেই ট্রেকটা আমি কিন্তু করেছিলাম আপনাদের জন্য। সেই ভিডিওটাতে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছিলেন। এই চেমটাবুরু ট্রেকের ভিডিওটাও কিন্তু আপনারা বেশি বেশি করে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনাদের পছন্দের মানুষদের কাছে, আর আরও বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন অজানা ভিডিও দেখার জন্য কিন্তু যত বেশি সাবস্ক্রাইব করবেন ততই কিন্তু আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। খুব ভালো লাগলো। ফাইনালি এই জায়গাটা দেখছেন, এইটাই কিন্তু হলো চেমটাবুরুর মানে চেমটাবুরু পাহাড়ের লাস্ট পয়েন্ট। এই যে দেখছেন এখানে একটা ফ্ল্যাগ মতো করা আছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি একদম টপ পয়েন্টে। পেরেছি, সার্থক। মানে ভাবতে পারিনি আমরা যে আসতে পারবো, বাট অনেক অনেক কষ্ট করে অনেকটা উঠে, অনেক টাফ জার্নি ছিল এটা, মানে প্রচণ্ড খাড়াই রালডার রাস্তা। তো আমরা ভাবতে পারিনি খুব তাড়াতাড়ি আমরা 1 ঘন্টা 40 মিনিটে উঠে এসেছি। তো এখন কিছুক্ষণ এখানে সময় কাটাবো, থাকবো, ঘুরবো, এই জায়গাটাকে এনজয় করবো, দেন তারপর আবার নিচে নেমে যাব। তো আমরা যে পেরেছি এটাই সার্থক। আর আরও ভালো লাগবে যা কমেন্ট বক্সে ভালো ভালো লিখবেন। তো আমি এখন ভীষণ খুশি, আমি আর বেশি কিছু বলবো না, বাট আমার ভীষণ ভালো লাগছে যে আমি পেরেছি। এইটা যেহেতু হায়েস্ট পয়েন্ট আর এটা প্রচণ্ড টাফ একটা জায়গা, তো আমি খুব নার্ভাস ছিলাম যে পারবো কি পারবো না, বাট অলমোস্ট পেরে গেছি। পেরে গেছি। দাদা তো প্রথমবার এলে চেমটাবুরুতে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। মানে এত সুন্দর জায়গাটা, মানে আপনি না আসলে বুঝতে পারবেন না। আমরা এসে বুঝতে পারছি যে আমাদের কষ্টটা অ্যাটলিস্ট সার্থক হয়েছে। মানে হেভি। তবুও একটু রোদটা অনেকটা বেশি আছে, তো মানে পুরো ওয়েদারটা ক্লিয়ার ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও অনেকটা দেখতে ভালো লাগছে। তো এই চেমটাবুরু সম্পর্কে একটু কথা আপনাদেরকে বলে দিই। চেমটাবুরু পাহাড়ের উচ্চতা হলো 720 মিটার। তো এই চেমটাবুরু ট্রেক কারা করবেন? দেখুন, যারা ফিজিক্যালি ফিট, যাদের হাঁটুতে বা কোমরে কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম শারীরিক সমস্যা নেই, তারা করতেই পারেন। আমাদের মতো ইয়াংস্টাররা তো অবশ্যই করতে পারেন, খুব ভালো লাগবে। এছাড়াও বেশি বয়সের লোকেরা যদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকেন তারা তো অবশ্যই করবেন। আর সাথে কিন্তু অবশ্যই জল রাখবেন, নর্মাল ওয়াটার তো থাকবেই, তার সাথে কিন্তু একটু ওআরএসের জলও নিয়ে রাখবেন। মাঝখানে আমরা যেরকম রেস্ট নিয়ে এলাম, এরকমভাবে রেস্ট নিয়ে আপনারা উঠতে পারেন। সময় মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। তবে আপনারা মরুভাষা ড্যাম বা খয়রাবেড়া ড্যাম যেদিক দিয়ে আসুন না কেন, আপনাদের হাঁটার স্পিডের ওপর ডিপেন্ড করছে কিন্তু আপনারা কতক্ষণে উঠছেন। তো মোটামুটি ধরুন 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টাও লাগতে পারে। তারপর আবার উঠে আসার পরে এখানে আধ ঘন্টা 1 ঘন্টা আমরা যেমন এখন কিছুক্ষণ সময় কাটাচ্ছি, এরকম সময় কাটিয়ে তারপর আপনারা আবার আস্তে আস্তে কিন্তু নিচে নেমে যেতে পারবেন। নিচে নামতে কিন্তু 1 থেকে 1 ঘন্টার মধ্যে আপনারা নিচে নেমে যেতে পারবেন। আর সাথে কিন্তু অবশ্যই কিছু রিফ্রেশমেন্ট রাখবেন, মানে সামান্য কিছু টফি, ক্যান্ডি বা কেক, বিস্কিট এসব রেখে দেবেন। মানে অল্প খাবার কিছু নিয়ে আসবেন, তাহলে সুবিধা হচ্ছে আপনারা মানে বেশি কিছু খাবার ক্যারিও করতে হলো না, এবং আপনাদেরকে মানে একটু খেতেও পারলেন, যাদের শরীরটা একটু ভালো থাকলো। তবে হ্যাঁ, আরেকটা কথা, নেচারকে কিন্তু নষ্ট করবেন না। তার কারণ ওঠার পথে আমরা দেখলাম প্লাস্টিক, বিভিন্ন রকম প্লাস্টিকের বটল, অনেক কিছু পড়ে আছে, ঠিক আছে, প্লাস্টিকের প্যাকেট অনেক কিছুই পড়ে আছে। তো এইগুলো কিন্তু করবেন না। তার কারণ হচ্ছে এগুলো করা মানে কিন্তু প্রকৃতিকে নষ্ট করা। কারণ
এগুলো কিন্তু দূষণ করে। তো দূষণ যত বেশি হবে তত কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু হারিয়ে যাবে। যতটা পারবেন কম লাগেজ ক্যারি করার চেষ্টা করবেন। জলটা অবশ্য আপনাদেরকে একটু ক্যারি করতে হবে, তার জন্য একটা প্লাস্টিক বা ছোট ব্যাগ টাইপের কিছু নিয়ে আসলেই কিন্তু হয়। মোটামুটি সারা বছরই কিন্তু চেমটাবুরুতে ট্রেক করা যায়, বর্ষাকাল বাদে। তবে শীতকালে কিন্তু এখানে ট্রেক করলে ভালো। আর এই সময়টায় মানে আমরা তো বসন্তের সময় এসেছি, পলাশের সময়, পলাশের জঙ্গলের ভেতর দিয়ে আমরা এলাম। এখন গরমকাল বলে রোদের তেজটা অনেকটা বেশি, তাই একটু কষ্ট হবে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক সে ট্রেকিং নয়, কারণ ট্রেকিং কিন্তু হয় 2 দিন বা 3 দিনের জন্য, যেখানে মানে অনেকটা রাস্তা ট্রেক মানে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, মাঝখানে নাইট স্টে করতে হয় টেন্টে, তারপরে গিয়ে একটা সামিটে পৌঁছতে হয়। তো এটা কিন্তু বলা যায় অ্যাকচুয়ালি ডে হাইকিং, মানে একই মানে দিনের দিনই আপনাদের মানে ট্রেক করে উপরে মানে হেঁটে উপরে উঠে সামিটে পৌঁছে আবার দিনের দিনে নেমে আসা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ডে হাইক বলা যায়। তো এই হাইকিং বলুন ট্রেকিং বলুন যাই করুন না কেন, সময় নিয়ে আসবেন এবং ধীরে সুস্থে উপরে ওঠার চেষ্টা করবেন। তো আমরা তো এসছি, খুব ভালো লেগেছে। এখানে কিছু রিফ্রেশমেন্টের জন্য আমরা কেক বিস্কুট নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে সেগুলো কিন্তু আমরা আবার আমাদের ব্যাগে করে নিয়ে চলে যাব নিচে, যেখানে ডাস্টবিন আছে সেইখানে আমরা ফেলে দেবো। আমরা এখানে কোথাও পাহাড়ের কোথাও আমরা সেই প্লাস্টিকগুলো কিন্তু থ্রো করব না, যাতে এখানকার পরিবেশটা নষ্ট না হয়। তো আর কিন্তু ভিডিও করছি না, কেন এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব। নেমে আমাদের টোটো কিন্তু রিজার্ভ করাই আছে, তো সেখান থেকে আমরা আবার টোটো নিয়ে আমরা কিন্তু চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। তো আমাদের এই মানে হোটেল থেকে এই অবধি টোটো নিয়ে এলো, আবার এখান থেকে টোটো আমাদের হোটেল অবধি নিয়ে যাবে। এর জন্য কিন্তু টোটো নিচ্ছে মোটামুটি আমাদের থেকে 700 টাকা করে। তো এটা আপনারা মোটামুটি কথা বলে নেবেন। আর এখানকার যে লোকাল গাইড আছে, লোকাল গাইড ছাড়া কিন্তু এখানে আসার একদম চেষ্টা করবেন। আমাদের দাদা যেমন একটা মানে ওই একটা লোহার খানা টাইপের একটা অস্ত্র মতো নিয়ে এসেছিল, মানে হ্যাঁ ওরকম টাইপের, যাতে সেটাতে মানে কোন মানে গাছের ডালপালাও মাঝে মাঝে কেটে সরিয়ে দিচ্ছিল রাস্তা করার জন্য। তো লোকাল গাইড কিন্তু মোটামুটি 400-500 টাকা নেয় 2জন 3জন বা 4 জনের জন্য। তবে আপনারা যদি বেশি গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু আর এই 400-500 টাকা তো হবে না, কেননা একজনের পক্ষে অত বড় গ্রুপকে মেনটেন করতে গেলে একটু মানে টাকাটাও বেশি লাগবে। সেক্ষেত্রে আপনারা কথা বলে নেন। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের পছন্দের মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আর নতুন করে কিছু বলার নেই, যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। এরপর আবার নতুন কোনো জায়গার নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।